এখন সবাই বাসায় হলে রেস্ট নিতে পারি না, লাঞ্চও উল্টাপাল্টা, মানে বাসায় এসে খাওয়া দাওয়া করে রেস্টে আসা, হ্যাঁ এটাও পারি না। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরু করি কথাবার্তা। যেটা আমরা কেন আসছি, কি শিখতে চাচ্ছি, এই উদ্দেশ্যটা আগে ক্লিয়ার থাকতে হবে। অনেক সময় আছে তুমি এই পাশেটায় বসতে পারো, আর উনি এই পাশে আগে চেয়ারটা এই পাশে। এই মনিটরটা দেখতে হবে, এটা কি দেখা যায়? এটা সবাই দেখতে হবে, মোটামুটি ক্লোজলি আগান। আর কম্পিউটার আপাতত দরকার নাই, হ্যাঁ, কম্পিউটার বন্ধ করেও রাখতে পারেন। পরবর্তীতেও কম্পিউটার দরকার হবে না, পরীক্ষা থাকবে, পরীক্ষার সময় আমরা কম্পিউটার দেবো, সেখানে পরীক্ষা হবে। আমাদের ক্লাসের সিস্টেমটা হলো, আমাদের এখানে এই আমার পিছনে কাজ করা হবে, এপাশে সামনে মোটামুটি বৈশা এবং সামনে দেখা যা যা করা হবে সবাই মানে আলোচনা সাপেক্ষে এই কাজ করতেছি, কিভাবে করতেছি। কারো যদি স্লো হয়, বুঝতে যদি একটু স্লো থাকে, সেটা স্লোলি করব। এবং এই টোটাল কাজটা একটা ভিডিও হচ্ছে, সেই ভিডিও ফাইলটা দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে দেওয়ার পরে বাসায় গিয়ে প্র্যাকটিস করা হবে। এবং আমি যা বলছি ভিডিওতে কিন্তু সব আছে, কথা বলা এবং কাজ, কম্পিউটারও যা আমি কাজ করতেছি সবকিছুই একদম দেখাচ্ছে। এই যে মাউস লড়াইলে কোথায় কাজ করতেছি, কি লিখতেছি, সবকিছুই থাকতেছে। তার মানে এই কথাটা শুনে এখানে বসে এবং বাসায় যেয়ে প্র্যাকটিস করলে আশা করি কোনো ধরনের সমস্যা থাকবে না। এখন অনেকে হয়তো এখানে কম্পিউটার থাকা, এখানে প্র্যাকটিস করা, এটা কারো যদি সমস্যা থাকে, হয়তো প্রথম দিক এরকম একটা সমস্যা থাকতে পারে, সে একটু আগে আইসা আমিও তাকে পার্সোনালি সময় দেবো, এক্ষেত্রে আমার কোনো গ্যাপ নাই। কিন্তু এখানে বসে নতুন একটা জিনিস যদি আমরা কাজ করাই, আগাই, সেই ক্ষেত্রে এক একজনের করতে অনেক সময় চলে যায়। আলটিমেটলি আমরা 20টা ক্লাসের যে টার্গেটে পৌঁছতে চাই সেটা পৌঁছা হয় না। আমি সেটা প্রিভিয়াস বাস্তব অভিজ্ঞতা দিয়ে আমরা দেখছি। কথা বুঝতে পারছেন সবাই? কি জানো আমাকে চাচার নাম? রুহুল আমিন। নুরুল আমিন ভাই, বুঝতে পারছেন? তাহলে এই আমার প্রসেসটা একটু ফলো করেন, বাসা দিয়ে প্র্যাকটিস করেন। তারপরে আপনাদের যদি কোনো কমেন্টস থাকে যে না আসলে এভাবে আমি পারতেছি না, আমাকে এখানে কাজটা করতে হবে, সেরকম সবাই হবে না, আশা করি দু একজনের হইলে সে আধা ঘন্টা আগে আসলেন, আমি তাকে পার্সোনালি দেখাই দেবো, আমি তো আছি এখানে। আধা ঘন্টা আগে আসলেন, ক্লাসের পরেও যদি তার কিছু আগানো দরকার হয় আমি সেটা করে দেবো। কথা ঠিক আছে? আর এভাবে করলে আমরা একটু বেশি আগাইতে পারবো। মেইন এর কোনো শেষ নাই, 20টা ক্লাস আর 50টা ক্লাস আর 500 ক্লাস, এর কোনো শেষ নাই। আমরা বেসিক জানবো, যাই না যতটুকু এক্সপার্ট হইতে পারি। ক্লিয়ার কথাটা? যতটুকু এক্সপার্ট হইতে পারি, এক্সপার্টের কোনো শেষ নাই। নতুন নতুন আসতেছে, নতুন নতুন আপডেট হচ্ছে, অনেক কিছুই আছে। এটা গেল আমাদের ক্লাসের সিস্টেম। 2 নাম্বার হলো আমরা কেন আসছি, কি শিখতে চাচ্ছি, কি আছে, এই জিনিসটা আমাদের জানতে হবে। অ্যাজ আমরা ওয়েবসাইট তৈরি করতে চাই, তাহলে ওয়েবসাইট কি, আসলে কি, কত ধরনের ওয়েবসাইট আছে? ওয়েবসাইটের 3টে ক্লাসিফিকেশন আছে। নর্মালি খাতা কলমে 2টাই আছে, যেমন ডাইনামিক ওয়েবসাইট এবং স্ট্যাটিক ওয়েবসাইট। আর এখন আমার দিক থেকে আরেকটা হলো ওয়েব অ্যাপ্লিকেশন। স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট এবং ওয়েব অ্যাপ্লিকেশন। এখন স্ট্যাটিক ওয়েবসাইটটা কি, এগুলো লিখতে হবে না, এগুলো ভিডিও হচ্ছে, আপনারা এগুলো সব শুনতে পারবেন। আর নেট আছে, আমার থেকে অনেক বেশি জানা নেট আছে, গুগল আছে, যাই আপনি সার্চ দেবেন, যা শুনতেছেন এটা স্ট্যাটিক ওয়েবসাইট কি, আমি আর কি বলবো, তার 10 গুণ ল্যাঙ্গুয়েজ। হয়তো একটু ইংলিশটা বুঝতে হবে, হয়তো ইংলিশ একবারের জায়গায় 3 বার পড়বেন। কথা বুঝছেন? বেশি আগাইতে পারবো। লিখতে পারেন, কিছুটা লেখলেও ভালো লাগবে, কিছু ইম্পর্টেন্ট নোট আপনার কাছে থাকলে এগুলো লেখেন, সমস্যার কিছু নাই। তাহলে স্ট্যাটিক ওয়েবসাইট কি, আমাদের ওয়েবসাইট কি কিছুটা বুঝতেছি যে আমরা নেটে ব্রাউজ দিয়া, বিভিন্ন ডোমেন নেম দিয়া, যে অ্যাড্রেস বা ইউআরএল যেটা বলে, এটা দিয়ে আমরা যা দেখি, পেজ ভিউ, এটাকে বলা হয় ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা তৈরি করা হয় স্ট্যাটিক এবং ডাইনামিক। স্ট্যাটিক হলো এই ওয়েবসাইটের যে বিভিন্ন পেজ থাকে, যেমন ইন্ডেক্স পেজ, অ্যাবাউট আস পেজ থাকতে পারে না, এরকম এগুলো দেখি আমরা, নাকি এগুলো জানি কিনা? কন্টাক্ট আস পেজ, প্রোফাইল পেজ, প্রোডাক্ট পেজ,
এরকম বিভিন্ন পেজ, মানে ওই পেজ ডট পিএসপি ডট এসটিএমএল এরকম আমরা দেখি। এই যে পেজগুলো দেখি সেই পেজের ভিতরেই যা লেখা থাকে, যা সাজানো গোছানো থাকে সেটাই আসে, কোনো ডাটাবেজের সাথে কোনো কাজ থাকে না। সেটাই হলো স্ট্যাটিক ওয়েবসাইট। কি থাকে, যে পেজগুলো আমরা দেখি সেই পেজগুলায় যা লেখা থাকে, কন্টেন্ট হিসাবে যা লেখা থাকে, যা ডিজাইনে ইমেজ আকারে যা কিছু থাকে সেগুলাই ভিউ হয়। কোনো ডাটাবেজের সাথে কানেক্টিভিটি বা ডাটাবেজ নিয়ে কাজ করা হয় না। একটা হলো কি থাকে এবং কি থাকে না, বুঝতে পারছি? এটা হলো স্ট্যাটিক ওয়েবসাইট। ডাইনামিক হলো আপনার পেজ লেআউটে যা থাকে সেটা তো থাকতেই পারে, সেটা তো অবশ্যই ভিউ হবেই, তাই না? পেজের ডিজাইন আমরা কাজ করব, অনেক কিছুই করব। আজকে 1 ঘন্টা হবে আলোচনা, শুধু 1 ঘন্টা হবে কাজ, এরপর আর কোনো আলোচনা নাই। কাজ, কথা এবং ম্যাক্সিমামই হলো কাজ, ঠিক আছে? তাহলে ডাইনামিক হলো যে পেজের এমনি স্ট্রাকচার ডিজাইন তো থাকে, ওটা কিন্তু ওই পেজেই থাকে, লেখা হোম, অ্যাবাউট আস বা ডিজাইন ভিউ। কিন্তু কন্টেন্ট অন্যান্য কিছু ডাটাবেস থেকে আসে। অন্যান্য কিছু কোথা থেকে আসে? ডাটাবেস থেকে। এর মানেটা কি, ঘটনাটা কি ঘটে? একটা ব্যাকএন্ড থাকে, একটা অ্যাডমিন প্যানেল থাকে, আর একটা ভিউয়ার প্যানেল থাকে, ঠিক আছে? একটা কি থাকে? অ্যাডমিন প্যানেল আর একটা ভিউয়ার প্যানেল। কথা কিন্তু ল্যাঙ্গুয়েজের মধ্যে বলতে হবে, একটা দেখা যায় একটা পিছনে যায়, ওরকম না। একটা হলো ব্যাকএন্ড বা অ্যাডমিন প্যানেল, আর একটা হলো ভিউয়ার প্যানেল। জেনারেল ভিউয়াররা যে কেউ দেখতে পারে, ঠিক আছে? অর্থাৎ অ্যাডমিন প্যানেল থেকে আপডেট করা হয়, ভিউয়াররা দেখে। অ্যাজ নিউজ পেপার সাইট হতে পারে, কোম্পানির প্রোডাক্ট গ্যালারি ইনফরমেশন হতে পারে, ই কমার্স সাইট হতে পারে, অনেক কিছুই আছে। এই যে ফেসবুকে আমরা লগ ইন করি, রেজিস্ট্রেশন করি, আমাদের ইনফরমেশনগুলো থাকে, আমাদের ওই পেজে থাকে, ওরকম না। ওই ভ্যালুগুলো কোথায় থাকে? ডাটাবেজে। আবার ভিউ হয় কোথেকে? ডাটাবেজ থেকে। তাই এটা ডাইনামিক কাজ। এটা কি ক্লিয়ার না? কোনো গ্যাপ আছে? রুহুল আমিন ভাই, নুরুল আমিন ভাই, ক্লিয়ার? আলোচনা করেন, আবার বলেন, কারণ এই কথাগুলো বুঝতে আপনার প্রশ্ন থাকলেও বলেন, সমস্যা নাই। মেইনলি কথা হচ্ছে যে স্ট্যাটিক, যেটা স্ট্যাটিক এর কথা বললেন, এখানে ডাটাবেসের কোনো কাজ নেই। কোনো ধরনের ডাটাবেস তৈরির দরকার নেই। যা দেওয়া আছে সেটাই ভিউ হবে, ফিক্স সেন্স নাই। চেঞ্জ নাই। আর ডাইনামিক হচ্ছে এটা ডাটাবেসের কাজ আছে, ডাটাবেস থেকেই দেওয়া আছে এবং ডাটাবেসের কিন্তু ভিউয়ারও ডিজাইন থাকবে, এমন না যে সব ডাটাবেস থেকে আসতে হবে, এমন কোনো কথা না। কিন্তু মানে আমরা স্ট্রাকচার ডিজাইন, এসটিএমএল আমরা ডিজাইন করলাম, কিছু কিছু কথা ডাটাবেস নিয়ে কাজ আছে। ডাটাবেস নিয়ে কাজ থাকলেই সেটা ডাইনামিক। সেই ওয়েবসাইটের সিস্টেমটাকে বলা হয় ডাইনামিক, পরিবর্তনশীল। অর্থাৎ অ্যাডমিন প্যানেল থেকে ম্যানেজ করা যাবে, ভিউয়াররা দেখবে, ঠিক আছে? মানে যখন যেটা কাজ হবে সেটাই আপডেট হওয়ার পরে ওর জন্য কি দুটো প্যানেল, একটা ভিউয়ার দেখে আর একটা অ্যাডমিন প্যানেল। অ্যাডমিন প্যানেল কেউ দেখে না, আর ওর মধ্যে অ্যাডমিনের সিকিউরিটি, লগইন ডিটেইলস এগুলো থাকতেছে। প্রশ্ন করো, সব ঠিক আছে? আচ্ছা, এরপরে বলেন। আচ্ছা মেইনলি ডাটাবেস থেকে জিনিস আমাকে সেটা বোঝান। অবশ্যই আসতেছি। এখন এই কাজগুলো করার জন্য মানে একটা হলো স্ট্যাটিক, একটা হলো ডাইনামিক। ডাইনামিক হলো ডাটাবেস দিয়া, স্ট্যাটিক হলো ফিক্সড, স্থির ডিজাইনে যা থাকে। এরপরে এই দুইটাকে আবার দুইটা মানে সাইট ল্যাঙ্গুয়েজ বলে। ল্যাঙ্গুয়েজ তো জানি ভাষা, কম্পিউটারের ভাষা। আমরা জানি কি কি ল্যাঙ্গুয়েজ। একটা তো মেশিন ল্যাঙ্গুয়েজ আছে, সেটা কিন্তু আমরা শিখতে আসিনি। আগে কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজ, পোর্ট্রেট, এইটি অন্যান্য অনেক কিছু আছে। আমাদের শেখাটা হলো অন্য। আচ্ছা, আমাদের আমি ল্যাঙ্গুয়েজের কথা বলতে গেছিলাম, মেশিন ল্যাঙ্গুয়েজ না, আমরা ওয়েব ল্যাঙ্গুয়েজ। বলেন নাকি? ওয়েবসাইট তৈরি করার ল্যাঙ্গুয়েজ, ওয়েবসাইট তৈরি করার ল্যাঙ্গুয়েজ। এর প্রথম ল্যাঙ্গুয়েজ হলো এইচটিএমএল। প্রথম ল্যাঙ্গুয়েজ হলো এইচটিএমএল। এর মানে কি, আমরা যে ফাইল তৈরি করি এই ফাইলটার এক্সটেনশন দিতে হয় এইচটিএমএল। তার এক্সটেনশন কি? ফাইল তো আমরা চিনি নাকি, ফোল্ডার, ফাইল কি, এগুলো তো ওয়ার্ডের এই অফিসের কাজ, এগুলো আমরা জানি। আমরা এক্সটেনশনও জানি, তারপরেও ক্লিয়ারলি জানি না। এক্সটেনশন হলো ফাইল টাইপ, এক্সটেনশন হলো ফাইল টাইপ। যেমন ডট ডক্স, ডক্স, এক্সেল, এক্সেস, ডাটাবেজ একটা। HTML, .html, .php, .asp, .spx,
জেএসপি ডট জেএস ডট সিএসএস ডট এরকম অন্যান্য অনেক কিছু আছে, এটাকে বলা হয় এক্সটেনশন বা ফাইল টাইপ। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, প্রথম ডিজাইনের ওয়েবের ল্যাঙ্গুয়েজ হলো কি HTML। HTML মানে হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই ওয়েবে ভিউ করার ল্যাঙ্গুয়েজ শুরুই হলো HTML। প্রথম কি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ HTML, অর্থাৎ এটা হলো ব্রাউজার সাইড ল্যাঙ্গুয়েজ। একটা হলো সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ আর একটা হলো ব্রাউজার সাইড ল্যাঙ্গুয়েজ। সার্ভার সাইড আর ব্রাউজার সাইডের কথাটা পার্থক্যটা কি, আমাদের পিসিতে যে কোনো জায়গায় রাইখা আমরা একটা ফাইল তৈরি করে সেটা .html করে আমি ডাবল ক্লিক করে ওপেন করে ভিউ করতে পারি। ডিজাইন সব ব্রাউজারে ভিউ হবে। কোথায় ভিউ হয়? ব্রাউজার কি জানি তো? ব্রাউজার কাকে বলে? ওয়েবসাইট যেখানে ভিজিট করা হয়, যেমন কি মজিলা, ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম, অপেরা, এরকম আছে। তাহলে মজিলা মানে ব্রাউজার তো চিনি, মানে স্পষ্ট মানে ভালোভাবে বলতে হবে। এমন না ব্রাউজার তো ব্রাউজার হয় ওইটাই ওইটা, এরকম না। কথাবার্তা প্রফেশনাল হিসেবে থাকতে হবে, ক্লিয়ার ল্যাঙ্গুয়েজ, ক্লিয়ার মানে বক্তব্য। ওই তো আমি জানি কিন্তু মানে কারা প্যাডে আছে মুহে না, ওরকম না। ঠিক আছে, তাহলে ব্রাউজার জানলাম, এক্সটেনশন জানলাম, সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ জানি নাই, ব্রাউজার সাইড ল্যাঙ্গুয়েজ জানলাম। HTML CSS এগুলো হলো ব্রাউজার সাইড ল্যাঙ্গুয়েজ। কারণ কি এর জন্য সার্ভার লাগে না। সার্ভার কি একটা সফটওয়্যার, সোজা সার্ভার তৈরি করা, সফটওয়্যার ইনস্টল দেওয়া। ক্লিয়ার এ পর্যন্ত? আচ্ছা, আপনার ডাটাবেজের আনসারটা করলেন, মানে আপনার কাছে কেমন এই লাগতেছে? ডাটাবেজ হলো ডাটা বা তথ্য উপাত্তর ভান্ডার যেখানে রাখা হয়। এখন আমরা যদি বলি হিউজ ডাটা আছে, ইটস নট এ ডাটাবেজ। ডাটাবেজ কাকে বলে? অনেকগুলা তথ্য উপাত্ত সাজানো গোছানো ভাবে রাখাকেই বলে ডাটাবেজ। কথা বলে প্রয়োজনে, কথার ভিতরে কিছু কিছু পার্ট আছে, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় ইনফরমেশন সাজাই রাখলেও কোনো লাভ নাই, সেটা কোনো ডাটাবেজ হইতে পারে না। ক্লিয়ার? প্রয়োজনীয় তথ্য মানে ইনফরমেশন সাজিয়ে গুছিয়ে রাখাকে বলা হয় কি ডাটাবেজ। কিভাবে ডাটাবেজে সাজাই গোছায় রাখা হয়? প্রয়োজনীয় টেবিল তৈরি করে, প্রয়োজনীয় টেবিল তৈরি করে। আমরা কি জানি না, মানে আমরা চিন্তা করি এই কাজের সময়টা চিন্তা করি। আমরা কি চিন্তা করলাম, আমরা এখন ট্রেনিং এ আসছি, তো এখানে আমি একটা ট্রেনিং এর ইনফরমেশন রাখতে চাই। কিরকম রাখা যায়? আমার এখানে যতটা ব্যাচ আছে আপনার নাম তৈরি করে, যে ব্যাচ 1, ব্যাচ 2, ব্যাচ 3 তৈরি করলাম। ব্যাচ 1 এ এই লোক আছে, তার নাম, ইনফরমেশন, বাড়ি কোথায়, মোবাইল নাম্বার কোথায়, ইমেল অ্যাড্রেস কি রাখতে পারি না? প্রয়োজন হতে পারে না যে আমি একটা ই করলাম, পরে একটা সেমিনার করলাম বা একটা গেট টুগেদার করলাম, সবাইকে জানে তাকে পাই। এখন দেখা যাচ্ছে ব্যাচ 1 এ যারা ছিল তার কোনো ইনফরমেশনই আমার কাছে নাই, তাহলে আমি কি তাকে খুঁজে পেলাম, তাকে কি জানাইতে পারলাম? বা আমি সবাইকে একটা এক প্যাকেট খাজুর দিতে চাই, তাও কি দিতে পারবো? তাহলে এই যে প্রয়োজনীয় ইনফরমেশন এক একটা টেবিল করলাম, যে ব্যাচ 1, 2 তৈরি করলাম, তার ভিতরে কে কে আছে, আবার কি আছে, এক একটা ক্লাসে কি কি ইনফরমেশন আছে, ব্যাচ 1 এর এই ক্লাস হয়েছে, এই শিখানো হয়েছে, রাখতে পারি না? আবার তার ভিতরে কে ফার্স্ট হয়েছে, কোন কোন পরীক্ষা হয়েছে, কি পরীক্ষায় ছিল, কে ফার্স্ট হয়েছে, তাকে কি কি দেওয়া হয়েছে, কোন অনেক কিছু চিন্তা করতে পারি। এইগুলো নিয়ে আমরা অন্যান্য প্রজেক্ট অনুযায়ী অনেক কিছু চিন্তা করতে পারি। এই চিন্তা করাটাই হলো অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনার কাজের অনুযায়ী ভাগ করা, যে কি কি চিন্তা করে কি কি ভাগ করা এবং কিভাবে আমরা সেটা টেবিল আকারে সাজাতে পারি, এই টেবিলের সাথে ওই টেবিলের কানেক্টিভিটি কি হতে পারে। ঘটনাকে আমি একটা ব্যাচ তৈরি করলাম, কি একটা ব্যাচ 1 কত তারিখ শুরু হয়েছে, আজকে 9 তারিখ 9/6/2015 তারিখ ব্যাচ শুরু হয়েছে। এই ব্যাচ নাম্বার হলো আপনাদের হয়তো 16 নাম্বার, ঠিক আছে। এরপর এই ব্যাচের একটা আইডি থাকবে, সেটা হলো এই ব্যাচে কে কে ছিল, এক একজনের নাম এন্ট্রি হবে। কি হ্যাপি, আপনার নাম কি? সুমন। সুমন, এই সুমনের বাড়ি কোথায়, সুমন ইনফরমেশন কি, এগুলা ওই ব্যাচ 16 আইডি ধরে ঢুকবে। আবার এই সুমন যে ঢুকছে এই টেবিলে, তার একটা আইডি থাকবে, সেই আইডি ধরে ঢুকবে কি সুমন এই ক্লাসে অ্যাটেন্ড হয়েছে, এই ক্লাসে অ্যাটেন্ড হয় নাই, হতে পারে না যে প্রেজেন্ট হয়েছে, সুমন এই ক্লাসে হয় নাই, আমি এটা অ্যাড করলাম যে এই ক্লাসে সুমন আসে নাই। তাহলে ওখানে কি সুমনের বাপদাদার সব ইনফরমেশন আবার ওই অ্যাটেন্ডের টেবিলে যাবে? যাবে না। তাহলে এখানে কি সুমনের এই আইডিটা আমরা এই অ্যাটেন্ডেন্স টেবিলে অ্যাড করব, ঠিক আছে। এই যে চিন্তা ভাবনাটা, এটাকেই বলা হয় ডাটাবেস। মেনলি হচ্ছে প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করে রাখাকে ডাটাবেস বলে।
প্রয়োজনীয় তথ্যপত্র সাজাই গুছিয়ে রাখা, সাজিয়ে গুছিয়ে রাখাকেই বলা হয় ডাটাবেস বলে, আর কিছু না। কিন্তু এখন যদি বলে অনেক ডাটাকেই ডাটাবেস বলে, ডাটাবেস না, এটা প্রয়োজনীয় এবং সাজিয়ে গুছিয়ে রাখা। ঠিক আছে, এটা ইংলিশে তো আরো ভালোভাবে বলে, সার্চ দিলে এই কথাই পাবেন। আপনার এই যে এক একটা কথা কিওয়ার্ড আছে, স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট, ব্রাউজার সাইড ল্যাঙ্গুয়েজ, HTML, সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। স্যার আপনি আসতে পারছেন? আমরা ধন্য, আপনাকে একটু জারি দিয়ে হলো, একটু অফ করে নেই। তাহলে ডাটাবেস সম্বন্ধে আমরা ধারণা পাইছি, এই ডাটাবেসে ইনফরমেশন গুলো থাকবে এবং ভিউয়াররা দেখবে। এরপরে আমাদের আরেকটা কথা আসতেছে, তিনটা আমি কিন্তু সাইটের কথা বলছি, একটা স্ট্যাটিক ওয়েবসাইট, একটা ডাইনামিক ওয়েবসাইট, আরেকটা হলো, এই দুইটাই আছে, বাট আরেকটা হলো ওয়েব অ্যাপ্লিকেশন, যেটা হলো বর্তমানে ক্যালকুলেশন, হিসাব নিকাশ অ্যাপ্লিকেশন, মানে সফটওয়্যার। আমরা যদি বলি যে আমরা সফটওয়্যার তৈরি করবো, আসলে সফটওয়্যার যেটা হয় জাভা দিয়ে, যেটা exe ফাইল তৈরি করে রান করে, ইনস্টল হয়, ওটাকে আসলে সফটওয়্যার বলে। কিন্তু আমাদের এই হিসাব নিকাশ রাখা, এটাও কিন্তু সফটওয়্যার। আমি যদি বলি ইসলামী ব্যাংকে গেছি, সেখানে আমাদের হিসাব নিকাশ রাখতে সফটওয়্যারে রাখে, আসলে কিন্তু সফটওয়্যার কথা ঠিক না, কিন্তু সবাই কিন্তু সফটওয়্যার বলছে। হিসাব নিকাশ রাখে কোথায়? সফটওয়্যারই তো রাখে। এটাকে বলা হয় ওয়েব অ্যাপ্লিকেশন। আপনারা যারা এখানে আসবেন বা জানবেন, তারা যেন ক্লিয়ার থাকেন ব্যাপারটা, ওটাকে বলা হয় ওয়েব অ্যাপ্লিকেশন। তাহলে ওয়েব অ্যাপ্লিকেশনের কাজ ডাটাবেস নিয়েই, বাট ক্যালকুলেশন থাকবে, অনেক ধরনের হিসাব নিকাশ থাকবে, মেজারমেন্ট, অনেক কিছু থাকবে, সেটাকে বলা হয় ওয়েব অ্যাপ্লিকেশন। ডাটাবেস ডাইনামিক একই, ডাইনামিক হল কন্টেন্ট ম্যানেজ, নিউজ ম্যানেজ, পেজের মেনুতে একটা ইনফরমেশন, ছবি আপলোড, ইটস সিম্পল ডাইনামিক ওয়েবসাইট। এটা সিম্পল একটা ডাইনামিক ওয়েবসাইট। আর ওয়েব অ্যাপ্লিকেশন কি? একজন অ্যাকাউন্ট তৈরি করলাম, সে ট্রানজাকশন করলো, সে মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির একজন মেম্বার, সে ইনস্টলমেন্ট কবে দিল না দিল, তাকে কত টাকা পাওনা, সে কত টাকা দিছে, কোন ইনস্টলমেন্ট দেয় নাই, তার ফাইন কত, অনেক কিছু থাকতে পারে। এগুলোই হলো ওয়েব অ্যাপ্লিকেশন। ধারণা তো ক্লিয়ার? আচ্ছা, আগে আরেকটা কথা কি বলছি, এর ভিতরে আপনার মানে কিছু তথ্য আমি দিয়ে দিলাম, সেটা বিভিন্ন ওয়েতে বিভিন্ন পেজে অ্যাড হলো, অ্যাপ্লিকেশনের টাকা, এই টাকা, সেই টাকা, বিভিন্ন টেবিলে ঢুকবে, বিভিন্ন টেবিলে একই লোকের ইনফরমেশন থাকবে, আবার রিপোর্টও সেই অনুযায়ী চলে আসবে। আমি যেটা চাবো, হ্যাঁ, যে পার্টটা চাবো, হ্যাঁ, এটাই করা। এটা কিন্তু আমরা চাবো না, আমরা কিন্তু করবো। ঠিক আছে, না মানে ক্লায়েন্ট চাবে তখন এটা বাইর হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা এটা করবো। এটা আমাদের টোটাল ক্লাসের ভিতরে তিনটা জিনিসই থাকবে: স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা, ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা, ওয়েব অ্যাপ্লিকেশন করা। আর ওয়েব অ্যাপ্লিকেশন একটা যদি আমরা সফটওয়্যার ওরকম করতে যাই, একটা করতে তো 6 মাস লাগবে। আমাদের মিনিমাম ছোট্ট একটা কিছু করা, ওই একইটাই আপনাদের নলেজের চিন্তা ভাবনা করে বেসিক ধারণা দিয়ে ইনশাআল্লাহ আমরা আগাইতে পারবো। আমি যেটা বলতে গেছিলাম, এক্সটেনশন সম্বন্ধে ক্লিয়ার হয়েছে না? এক্সটেনশন, তাহলে আমাদের HTML মানে হলো একটা ফাইল নেম ডট HTML, ফাইল নেম সাথে কি ডট HTML, এক্সটেনশন মানে ফাইল টাইপ। এটা আপনি পাবেন, আগে যা বলছি, আবার বলবো, আবার বলা যাবে না। হ্যাঁ, ভিডিও আছে, ভিডিও দেখবেন, প্রথম থেকে কি কি কথা আছে এগুলো শুনবেন এবং এগুলা ভালো করে আগাইতে হবে। ঠিক আছে, এরপরে ফাইল টাইপ আমরা বুঝলাম। প্রথম ল্যাঙ্গুয়েজ হলো কি ওয়েবের জন্য HTML, যেটা ব্রাউজার সাইড ল্যাঙ্গুয়েজ এবং যেটা সব ধরনের সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজের জন্য কাজে লাগে, কাজে লাগাইতে হয়। সব ধরনের সার্ভার সাইড মানে কি? সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ কি কি আছে? সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ মানে কি বুঝছি? একটা ব্রাউজার সাইড মানে কি, যেটা ব্রাউজার, এই যে ব্রাউজার কি বলছি তো মনে আবার পিছনে যাইতেছি, মজিলা ফায়ারফক্স, এইগুলা ডাইরেক্ট দেখা যায়। কোনো ধরনের অ্যাপাচি, IIS বা কোনো ধরনের সার্ভার ইনস্টল বা সেখানে রাখার দরকার নাই। ঠিক আছে, HTML, এটা হলো HTML বা CSS, জাভাস্ক্রিপ্ট, এগুলা জেনারেলি রান করে। আমরা বলতেছি এই HTML বা CSS বা জাভাস্ক্রিপ্ট, এটা ব্রাউজার সাইড ল্যাঙ্গুয়েজ এবং অন্য যে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ আছে, কি কি আছে? PHP, আমরা যেটা শিখতে আসছি, সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ অনেক আছে, তার ভিতরে যেটা শিখতে আসছি সেটা হলো PHP। আরেকটা আছে সেটা হলো ASP, শুনে রাখি, আমরা শিখবো না, শুনে রাখি। আরেকটা আছে সেটা কি ASP.NET, আর হলো জাভা। জাভা মোটামুটি তিনটা, কয়টা? তিনটা, মানে PHP, ASP, ASPX, যে .NET সেটাই ASP, ASPX.NET আপডেট। নেক্সট হলো জাভা।
নেক্সট কি জাভা। এখন এটার জন্য 3টা সার্ভার বা সফটওয়্যার ইনস্টল করতে হয়। আমরা এগুলো শুনে রাখি এবং জানে রাখি। আমরা ইনস্টল দেব, কাজ করব, সেটা হলো কোনটা? PHP। এটা ডিটেইলস আমি আরো আসতেছি, কিন্তু আমরা বুঝে রাখি। এই সানুল ভাই, ঠিক আছে, ফার্স্ট ওয়ান PHP। PHP এর জন্য যে সার্ভার ইনস্টল করতে হয় তার নাম অ্যাপাচি। কি নাম? অ্যাপাচি। হ্যাঁ, এক্সামের ভিতরে থাকে। জ্যামটা কই পাইছি জানেন? জ্যাম হলো আমাদের উপকার করার জন্য বন্ধুরা থার্ড পার্টি, তারা PHP আর ওই মানে MySQL, অ্যাপাচি হলো PHP এর জন্য সার্ভার এবং MySQL ডাটাবেস সহ একটা সফটওয়্যার দিয়ে দিয়েছে, ইনস্টল দেয় অটো পাইয়া যায়। ঠিক আছে। আর ASP এর জন্য কি? IIS সার্ভার। ASP এর জন্য কি? IIS। জাভার জন্য কি? JDK সার্ভার। JDK আমরা মোটামুটি শুনে রাখি, এগুলো তো আমরা শেখবো না, আমরা জানি। আপনারা আরো সার্চ JDK শুনে রাখেন, সার্চ দেন JDK কি? জাভার সার্ভার ইনস্টল দিতে আপনারা সফটওয়্যার পাবেন, ইনস্টল দেবেন, সেখানে কি কি করতে হবে ওরা যারা শেখাবে তারা দেবে। কিন্তু আমরা তো মোটামুটি ভাবে শুনে রাখা উচিত। আমাদের জানি না যে আসলে কি কি সার্ভার আছে, কোন কোন ল্যাঙ্গুয়েজ আছে, কোনটার সাথে কোন সার্ভার, কোনটার সাথে কোন ডাটাবেস, এটাও একটা ব্যাপার। নরমালি প্রথম ডাটাবেস কি সবাই আমরা ইউজ করছি অথবা জানি না। অফিস তো সব কিছুতে আছে, মাইক্রোসফট ওয়ার্ড অফিস আছে না, সেখানে ডিফল্ট একটা ডাটাবেস, সেটা হলো প্রথম ডাটাবেস। কি ডাটাবেস? অ্যাক্সেস ডাটাবেস। নাম বলতে হবে ডিরেক্ট অ্যাক্সেস। প্রথম কি? ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আর কি অ্যাক্সেস, ACCESS। ক্লিয়ার? হ্যাপি? নেক্সট PHP এর জন্য যে ডাটাবেস ইউজ করব তার নাম কি? তো সার্ভার। ডাটাবেস হলো MySQL। এই দুর্জাবাজি ফার্স্ট হয়ে যাচ্ছে দেখে। PHP এর জন্য আমরা যে ডাটাবেস কানেক্ট করব, কাজ করব, তার নাম MySQL। নেক্সট ASP এর জন্য যে ডাটাবেস সেটার নাম কি? IIS তো সার্ভার, ওটা তো অধিক যায়। এই পাশেরটা সেটা হলো SQL ডাটাবেস টাইপ। বুঝেন, আলাদা আলাদা। মনে করেন আমরা জ্যাম্পের সাথে ট্যাগ করা পাই একসাথে, MySQL ডাটাবেস আর অ্যাপাচি সার্ভার। কি পাবো ব্যাপারটা তো জানতে হবে। আমরা পাইছি, খাইতেছি, জানি না কি আছে, তাহলে তো হবে না। ভিতরে অ্যাপাচি আছে সার্ভার, MySQL আছে ডাটাবেস, ইনস্টল করতেছি, সব পাইতেছি, ইউজ করতেছি। নেক্সট আপনার ASP এর জন্য SQL ডাটাবেস আর IIS সার্ভার। ওদের প্যাক আছে কি না আছে ওগুলো আমার দরকার নেই, আমরা জানা রাখলাম যে ওই অ্যাপাচি ASP যে কাজ করে ওরা SQL ডাটাবেস ইউজ করে। স্ট্রাকচার একই রকম, ডাটাবেস সব স্ট্রাকচার একই। ডাটাবেস টেবিল তৈরি করা, ওই আইডি কানেক্ট করা এবং ইনফরমেশন টেবিল ফিল্ড তৈরি করা একই। টেবিল মানে কি? একদম আমরা যদি সিভি তৈরি করি না, সিভি তৈরি করে এডুকেশনাল এক্সপেরিয়েন্স দিই না, এডুকেশনাল উপরে কি হেডিং দিই না, সিরিয়াল নাম্বার, পাসিং ইয়ার, পাসিং টাইপ, পাসিং বোর্ড, এইসব দিই না, এগুলাকে কি বলা হয়? হেডিং। ফিল্ড টাইপ, নিচে দেই ভ্যালু। তা আমরা যখন তৈরি করব, যেটা বলতে গেছিলাম ট্রেনিং এর, আমরা ইনফরমেশন গুলা আমরা যে আইডি দেব কি? স্টুডেন্ট নেম, স্টুডেন্ট অ্যাড্রেস, স্টুডেন্টের মোবাইল নাম্বার, এগুলা কি হবে? টেবিলের হেডিং বা ফিল্ড নেম। কি হবে? ফিল্ড নেম। দেখ ইজি না? আমরা কিন্তু নিজেরা করছি, কিন্তু আমরা এগুলো বুঝতেছি না যে এগুলো আবার কেমনে কি হবে। ঘটনা কিন্তু সিভি তৈরি করতে সবাই তো পারি না, করছিও তো। উপরে হেডিং দিয়ে না নিচে লেখি না, আমরা যেই লেখা শুরু করে দিই উপরে হেডিং দেই না। তাহলে প্রত্যেকটা টেবিলের এরকম ফিল্ড নেম হলো হেডিং। পরে আপনার 1000 ইনফরমেশন, ও জায়গায় হয়তো 10 জন 10টা পাস করছি, SSC, SSC, IIM এরকম, আর এখানে হয়তো 1 লাখ ইনফরমেশন থাকতে পারে। তাহলে আমরা IIS পাইলাম। আর হলো ASP এর জন্য ডাটাবেস কোনটা? হ্যাঁ, SQL। নেক্সট জাভার জন্য ডাটাবেস কোনটা? সবচেয়ে বড় ডাটাবেস জাভার জন্য কি বলছে মনে আছে? সার্ভার JDK। আমার অন্য কিছু JDK, আমার অন্য যেটা স্টুডেন্ট লাগে। আচ্ছা, এটার জন্য হলো ওরাকল ডাটাবেস। সবচেয়ে বড় এবং ভাস্ট ইনফরমেশন রাখা যায় সেটা হলো ওরাকল। তা কইতে বললেন নাকি? আপনি তো তারা আছে উজ্জ্বল ভাই। আচ্ছা,
তাহলে আমরা মোটামুটি ধারণা পাইলাম। আমরা এখন চলে আসবো পিএসপি, এই যে অ্যাপাচি এবং মাইএসকিউএল। আমরা ওগুলো ধারণা নেওয়া শেষ, আমরা এগুলো চলে আসলাম। পিএসপি মানে কি? পার্সোনাল হোম পেজ, প্রথম যেটা শুরু হয়েছে পার্সোনাল হোম পেজ, পিএসপি। ঠিক আছে, নেক্সট কথা হলো আমাদের আরো কিছু কথা আজকে বলা হবে, পরবর্তীতে কিন্তু এগুলো বলা হবে না, কাজে লাগানো হবে। আমাদের কাজের যে ডোমেইন রেজিস্ট্রেশন এবং হোস্টিং, ডোমেইন রেজিস্ট্রেশন এবং হোস্টিং মানে আমরা কি করব, একটা কাজ করব, সেটা কি করতে হয়? অনলাইনে না দেখাইলে লোকালে থাকলে তো কোনো লাভ নাই, আছে? তো এটার জন্য দুইটা কাজ করতে হয়, একটা হলো ডোমেইন রেজিস্ট্রেশন করতে হয়, আর একটা হলো হোস্টিং করতে হয়। সামিউল ভাই, ঠিক আছে। ডোমেইন রেজিস্ট্রেশন, এখন আমি যদি এখানে বসে একটা ডোমেইন রেজিস্ট্রেশন করলাম mydomainname.com, আর ওই আমেরিকা আরেকজন সেও যদি কয় mydomainname.com, তাহলে কনফ্লিক্ট না? এটা এমন একটা ইউনিকনেস, এমন একটা ইউনিক নাম, ইন্টারন্যাশনালি যে কোনো জায়গায় বসে যে কেউ ব্রাউজ দিলে একইটাই পাবে, অর্থাৎ একই নাম আর একজনে রেজিস্ট্রেশন করা সম্ভব না। তাহলে এখন এর কন্ট্রোলার কয়জন থাকা উচিত? একজন। কন্ট্রোলার কয়জন থাকা উচিত? এখন যদি আমি রুহুল আমিন বাড়িতে কিনে আনছি আর একজনের সামিউল বাড়িতে কিনে আনছে, এখন একইটাই তো কিনতে পারি, তার নাম রবিউল, হ্যাঁ নাম রবিউল, হয়ে কিনছে রবিউল.com, আমি তো সামিউল বাড়িতে কিনছি আর আমি তো আর কাছে কিনছি, টাকা দি নাই, সমস্যা কি? সমস্যাটা আছে। ক্লিয়ার ব্যাপারটা? অতএব এই কন্ট্রোলার হলো W3C, এগুলো একটু জানা উচিত। W3C মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। www, আমরা তো www দেই, মানেটা কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আমরা যেটা বলি W3, তিনটা W, ঠিক আছে? এবং W3C হলো কন্ট্রোলার, www ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কন্ট্রোলার। W3C মানে কি? W3 মানে তিনটা W, C মানে কন্ট্রোলার, সিম্পল ইস্যু। এর কন্ট্রোলার আছে। এখন ঘটনা কি হয়, এই আমার মতো বা আরো অনেক ডোমেইন রেজিস্ট্রেশন কোম্পানি আছে, তাদের কাছ থেকে এপিআই বা একটা রিসেলার বা একটা লগইন ডিটেইলস নেয়, কিন্তু যখন আপনি সার্চ দেবেন যে এই ডোমেইনটা খালি আছে কিনা, সেটা এক জায়গা থেকেই রেজাল্ট দেয়। ক্লিয়ার কথাটা? সেটা সারা ওয়ার্ল্ডে, সারা ওয়ার্ল্ডে মনে করেন এই গ্রিনল্যান্ড, ফিনল্যান্ড আর এই বাংলাদেশ আর এই নিউজিল্যান্ড নাই, সব জায়গা থেকে এক জায়গা থেকে সিগন্যাল দেয়। কিন্তু এখন বলতে পারেন গোডেডিও তো করে, হোস্টগেটারও করে, নেমচিপও করে, হুইজও করে, কিন্তু ওরা কি করে? একটা সিস্টেম নিচ্ছে, একটা অ্যাপ্লিকেশন নিচ্ছে, রেজিস্ট্রেশন করতেছে W3C, সেখান থেকে নিয়ে তারা কি একটা এপিআই নিচ্ছে, যখন এখানে সাবমিট দেয়, হিট করে একদম এক জায়গায়, যদি একটু আগে কেউ রেজিস্ট্রেশন করে থাকে আপনাকেই বলবে যে সরি, এটা অ্যাভেলেবেল না। ক্লিয়ার? W3C ক্লিয়ার, ডোমেইন রেজিস্ট্রেশন ক্লিয়ার। আপনারা নিজ দায়িত্বে নিজ ডোমেইন নিজে কিনবেন, এখন থেকে কারো কাছ থেকে ধোকায় পড়বেন না। ডোমেইন রেজিস্ট্রেশন করবেন, ডোমেইন হলো আপনার নিজের একটা আইডেন্টিটি এবং মহামূল্যবান একটা ব্যাপার। আপনি আরেকজনের মাধ্যমে কিনবেন, তার কাছে সারা জীবন ধরা থাকবেন। এই কেনার জন্য আপনার যেটা দরকার সেটা হলো ডোমেইনের ইউজার নেম, পাসওয়ার্ড, এক জায়গায় রেজিস্ট্রেশন করবেন। পেমেন্ট দেওয়ার সমস্যা বাংলাদেশের জন্য, আমরা সেই পেপ্যালের মাধ্যমে পেমেন্ট গেটওয়ে সাপোর্ট দেই। আপনার অ্যাকাউন্টে ফান্ড অ্যাড করে দেবে, আপনার মতো করে ডোমেইন রেজিস্ট্রেশন করবেন, আপনার আরেকজনের কাছে ধরা থাকবে না। একটা ডোমেইন আপনার জন্য অনেক মূল্যবান। গেল, নেক্সট হলো হোস্টিং। হোস্টিং মানেটা কি? আপনি যে কাজ করবেন, ইন্ডেক্স পেজ, অন্যান্য পেজ যে ডিজাইন করবেন, আপনার যে ইমেজ থাকবে, আপনার যে ডাটাবেসের ভ্যালু থাকবে, সেই জিনিসটা আপনার পিসিতে রাখলে তো অন্য মানুষ দেখবে না, সেটা অনলাইনে হোস্টিং করতে হবে, সার্ভারে, অনলাইনে সার্ভারে আপলোড করতে হবে। ক্লিয়ার? এই হোস্টিং সাপোর্ট বিভিন্ন কোম্পানি দেয়, ওই হোস্টগেটার, গোডেডি এরাও দেয় হোস্টিং সাপোর্ট। হোস্টিং এ রেজিস্ট্রেশন করে সেখানে সি প্যানেল থাকবে, আমরা সেটা করেও দেখাবো আপনাদের পরে। সেখানে আপনাদের বোঝার জন্য বলতেছি যে আমরা কি করতে চাচ্ছি, উদ্দেশ্য কি। হোস্টিং হলো স্পেস কেনা, একটা হার্ড ডিস্কের স্পেস কেনা। আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম সেটাই আমরা বলতেছি। স্পেস মাপা হয় কিরকম, হাতে না বিঘাতে না মিটারে না সেন্টিমিটারে, এটা জানতে হবে, এটা জানতে হবে।
এর ঘটনাটা কি আমি আসতেছি। আমি যেটা বলতে চাচ্ছি, তাহলে হোস্টিং সি প্যানেল আপনার ওয়েবে কিনতে হবে, সেখানে আপনার একটা কন্ট্রোল প্যানেল থাকবে, সেখানে আপনার প্রয়োজনীয় ফাইল আপলোড করে রাখবেন এবং ডাটাবেস থাকবে, ডাটাবেস তৈরি করে ডাটাবেস টেবিলগুলো দেবেন। এবং দুইটা জিনিসে কি থাকে, নেম সার্ভার। হোস্টিং কিনলে হোস্টিং এর একটা নেম সার্ভার তৈরি হয়। কি তৈরি হয়? নেম সার্ভার। আর আপনার ডোমেন যেখানে রেজিস্ট্রেশন করছেন, এই নেম সার্ভারটা ওই ডোমেনের সাথে অ্যাড করতে হয়, তখনই আপনার বুঝবে যে এই ডোমেনটা এই হোস্টিং এ রান করতেছে। ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার? এখন আমি যা বলতে গেছিলাম যে হোস্টিং কিনবো, আমার এই স্পেসটা মাপার ধরনটা কি। আমাদের এই স্পেসটা মাপা হয় বিট, বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, এরকম অন্যান্য। তাহলে এই যে বিট, বাইট, এটা ওটা কি, আসলে ঘটনাটা কি জানেন কে? সামুল ভাই বলেন। উজ্জ্বল ভাই, কত বিটে কত বাইট, বা বিটটা কি আসলে? এই বিটে 1 বাইট। আর এই বিট কেমনে হলো? এই বিট মানেটা কি? মানেটা ভুলে গেছে না? 8 বিটের ধরনটা আপনাদের একটু না দেখাইলে হবে না। 8 হলো একটা সংখ্যা, আমরা জানি একটা কি, হ্যাঁ, 8 হলো ডেসিমাল সংখ্যা, কিন্তু আপনার ওই মাপনের ওখানে হলো বাইনারিতে মাপনি হবে বিট। হ্যাঁ, আচ্ছা আমরা আসতেছি। হ্যাঁ, উজ্জ্বল ভাই কিছুটা কিছুটা জানে, আরো কিছু জানানো যাবে, ভালোভাবে আমরা পাচ্ছি। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো মাপার ধরন। আমরা জেনারেলি যেটা জানি মাপি 1 2 3 4 এরকম, এটা বলা হয় ডিজিটাল। কি বলা হয়? ডিজিটাল বা নিউমেরিক। আর একটা মাপার ধরন আছে, সেটা হলো বাইনারি। বাইনারি মানে হলো অন অফ, শুধুই অন অফ। এবং স্কেলটা হলো 1 2 4 8। এইটা যেমন কত, 16 16 থেকে 32 32 থেকে 64 34 থেকে 128 256। ক্লিয়ার? এটাকে বলা হয় বাইনারি মাপার ধরন। স্পষ্ট কথা যে বাইনারি বুঝতে হবে। আমাদের কাজের জন্য আরেকটা মাপার ধরন লাগবে, সেটা হলো কালার মাপার ধরন। আমরা এর পরে আলোচনা করবো, এখনই করে রাখি। আমরা নাম্বার তো জানি, ডিজিটাল জানি, বাইনারি জানি। কালার মাপার ধরন, কালার কিরকম হয়? RGB, 3টা কালার নিয়ে। কয়টা কালার বলো না? 3টা। RGB কি কি বলো? RGB কি কি? আর কি হয়? আর রেড, তারপর গ্রিন, ব্লু। ব্ল্যাক না, কিন্তু অনেকে ব্ল্যাক না, ব্লু। RGB তার মানে 3টা ডিজিট। তার মানে প্রত্যেকটা কালার 2টা ডিজিট করে 3 দুগুণে 6টা ডিজিটের টোটাল কালার হয়। বুঝতে পারছি ব্যাপারটা? বুঝেন নাই? প্রথম হলো রেড। এখানে 3টা বস্তায়, বিশাল ড্রামে 3টা বস্তায় 3টা কালার আছে। কি কি কালার আছে? রেড, গ্রিন, ব্লু। কি হলো না? রেড, গ্রিন, ব্লু। এখন এইটা কত ফিগারে, এটা কত ফিগারে, এটা কত ফিগার নিয়ে কম্বিনেশন করলে কোন কালারটা হবে? এর যে কোনো, এটার 1 চামচ, এটার 1 চামচ, এটার 1 চামচ, 3টা কালারই মেইন। ঠিক আছে? তাহলে এই 3টা কালার কম্বিনেশন করলে আরেকটা কালার তৈরি হবে, সেটা কালো হতে পারে, অনেক কিছু। সব কালার এটা দিয়ে তৈরি হয়, এটা আমরা বুঝলাম। এখন যেটা বলতে চাচ্ছি, এই মাপা হয় 2টা ফিগারে। মানে আমি যদি 50 চামচ নেই না, এরকম হতে পারে না? 50, তার মানে 50, এটা 50, এটা 50, এই তো কথাটা। কিন্তু এটা ডিজিটালে হলো 50 হয়, কিন্তু এইটা মাপার ধরনটা আলাদা। এটা মাপার ধরনটা কি আলাদা। এটাকে বলা হয় হেক্সাডেসিমাল। অর্থাৎ এর ডিজিটালের মতো যাইয়া শেষে আছে কি 0 1 2 3 4 5 6 7 8 9, 9 এর পরে A B C D E F, মানে 16টা। আমরা ডেসিমালে কয়টা আছে? ডিজিটালে 9টা, 0 থেকে 10টা, মানে 9 পর্যন্ত। আর এদিকে হলো F পর্যন্ত। কি পর্যন্ত? F। F এর পরে আবার ওই 0 1 2 মানে 11 12 এরকম শুরু হবে। ক্লিয়ার ব্যাপারটা? মোটামুটি ক্লিয়ার। আমরা যখন কালার বানাবো তখন বুঝবেন নাকি?
আর আমরা যেটা বলতে চাচ্ছি সব কালার তৈরি হয় তিনটা কালার থেকে, এটা ক্লিয়ার? তিনটা কালারের আনুপাতিক রেড, গ্রিন, ব্লু, RGB, রেড, গ্রিন, ব্লু। ক্লিয়ার? স্পষ্ট কথা বলতে হবে, বলতে পারি না এরকম বললে কোনো লাভ নাই। ঠিক আছে? RGB এইটার কম্বিনেশনই হলো এটা। আচ্ছা, মাপার ধরনটা যে বললেন যে 0 1 2 3 4 5 6 7 8 9, আবার ওটা বেসিক্যালি ABCD, এটা 9 0 0 to 9 আর আছে 0 to F পর্যন্ত। হ্যাঁ, তো ওটা কি কোনো স্কেল বা কি মানে বুঝলাম না এটা। স্কেল না, আমি বলতে চাচ্ছি কি আমাদের একটা কালার কোড আমি দেখাই, এরকম হ্যাশ দিয়ে লিখতে হয়, এরকম এরকম এরকম। এই জায়গায় কয়টা ডিজিট আছে? 6টা আছে। দেখা যাচ্ছে না? সামনে আগান, সামনে আগান। তারপর দেখা যাচ্ছে না? দেখা গেলে সামনে আগায় ক্লোজলি ব্যাপারটা বলতে হবে। 0 1 হ্যাঁ? ছয়টা। রেডের জন্য দুইটা, গ্রিনের দুইটা। দেখা যায়? আধা পর কাছাকাছি আগাই বসে। তার মানে কি প্রথম দুইটা কি? প্রথম দুইটা সংখ্যা দিয়ে কি বোঝায়? রেড মানে লাল কত? 1 চামচ। লাল কত? তারপর যেটা কি জি, জিতে কি গ্রিন কয় চামচ? 25 চামচ। কথা বোঝা গেছে? গ্রিন কয় চামচ? তারপর 87 কি ব্লু 87। এই তো এখন এরকম হইতে পারে এখানে দিস হলো RGB এই C7। আপনি বুঝবেন এটা ওই 9 এর পরে 10 11 মানে ওই রকম, ওই 10 11 ঠিক না, মানে 9 যেরকম সর্বোচ্চ সংখ্যা আর এই হেক্সাডেসিমালের সর্বোচ্চ সংখ্যা হলো F। হেক্সাডেসিমালের সর্বোচ্চ সংখ্যা কত? F। এখন এতে যে এই ডেসিমালে মানে ডিজিটালে কত হয়েছে এটা আমাকে দরকার নাই, এটা আমাকে বোঝাও সম্ভব না। সম্ভব? কথাটা হলো এটা সি পরিমাণ, মানে এই জায়গা সি মানে ওই জায়গা ধরে 9 10 না, মানে বড়, তারপরে 7, মানে এই জায়গাটা কিছু আছে এরকম, মানে সর্বোচ্চ এত এত পরিমাণ। বুঝতে পারছি? সর্বোচ্চ না, সর্বোচ্চ এটা যদি হয় তাহলে ডাবল এফ, ছোট হাতের এফ হোক আর বড় হাতের এফ হোক, সর্বোচ্চ হলো ডাবল এফ। ডাবল এফ। ডিজিটালের সর্বোচ্চ সংখ্যা কত? 99 না, দুই সংখ্যার বৃহত্তম সংখ্যা কত? দুই ডিজিটের বৃহত্তম সংখ্যা কত? 99 না, 9। আর এখানে আমাদের 9টা শেষ না, হেক্সাডেসিমালের শেষ সংখ্যা হলো এফ। তাহলে সর্বোচ্চ সংখ্যা দুইটা এফ। ডাবল এফ এইরকম বোঝেন, আরো ক্যালকুলেশন করার দরকার নাই এত কিছু। আমার কথা বলছেন, অত কিছু ক্যালকুলেশন করার এটা সম্ভব না। জিনিসটা হলো এটা, কালারটা এটা, ধরনটা বোঝার ব্যাপার। থিম একটা থিম বোঝা গেছে তো? আপনার প্রশ্ন কি পাইছেন? আপনার আরেকটি প্রশ্ন ছিল, বলেন না, এটা একটা থিম। বলেন না। আমার বিষয়টা আমি ক্লিয়ার হতে চাচ্ছিলাম যে মানে কিভাবে না মাপজোক বা মাপজোক কিভাবে হয়? এই তিনটা ফিগার দিয়েই মাপজোক তৈরি হয়ে যায়। এটা ওদের প্যান্টেন সিস্টেম আছে। প্যান্টেন যেরকম বাইরে হচ্ছে প্যান্টেন বক্সে কালার কোড এইটাই। কালার করে দেখায়। হ্যাঁ কালার করে হ্যাঁ, আরো যেটা ইতে দেখায় তো যায়, এই যে কালার কোড আছে, কালার পিকার আমাদের এরকমও, এই যে কাস্টমাইজ, আমরা এরকম কালার দিয়া এই জায়গায় কিন্তু কালার কোড চলে আসে। এই জায়গায় যখন ওকে দেই এই যে ফিগারটা চলে আসে। ঠিক আছে? এটা এই কাস্টমাইজে আমরা যা দেব, যে কালারই চাই, এটা অটো এই কালার কোডটা তৈরি হয়ে যায়। যে এই এটার মানে হলো আর, রেড হলো 86 আর কি RG, গ্রিন হলো 35, এই হলো এটা। এখন এটার মানে হলো অতটা আনুপাতিক হারে মিক্স করলে এই কালারটাই হয়। আপনার ব্যাপারটা বুঝতে পারছেন? ঘটনাটা এটা আর কি। এখন আমি ওইটা মাইক্রো কয়েকটা কালার আইনা মিলাইয়া দেখলে এই কালারই হবে। বাজারে রং ব্যবহার করে। হ্যাঁ। মানে আমরা আগে ওই স্টিকটা দেখি যে কোন কালারটা, এই কালারের উপর একটা মাপ দেওয়া আছে। হ্যাঁ। এটা টিপ দিয়ে দিলে ওই কালারটা পাই। ওই কালারে চলে আসে। কেজি স্যার। হ্যাঁ, এক ধরনের চলে আসে। সেটা লক্ষ লক্ষ হইতে পারে, হাজার হাজার হইতে পারে। হ্যাঁ। এটিটা ক্লিয়ার ব্যাপারটা?
হ্যাঁ, ব্যাপারটা বুঝতে হবে যে ঘটনা এটা ঘটে। শেপটার উপরে একটা নাম্বার আছে, এই নাম্বারটার উপরে ওই এই নাম্বারটা দিয়ে নাম্বারটার ঘটনা এটাই। যদি এক টন সেই এক টনই চলে আসে, ওইটাই আছে। হ্যাঁ, ঠিক আছে। বাংলাদেশে আমি দেখছি এই সিস্টেম। সুমন ভাই ক্লিয়ার? আচ্ছা, তাহলে হেক্সাডেসিমাল এটা হলো কালার কোড, ফাঁকে এটা আলোচনা করে শেষ করে অনেক ফেলা যায়। ধরনের তৈরি করা হয়। আনুপাতিক হারে দিয়ে অনেক ধরনের কালার তৈরি করা হয়। লাখ লাখ কোটি কোটি কালার তৈরি করা হয়। এইটা হলো মূল বিষয়। এটা হলো মূল বিষয়, ঠিক আছে। আর নাম দিয়ে দিলেও কিন্তু আছে, সেটা আমার ওয়েবের আছে, নাম রেড দিলে রেড হয়ে যাবে, রেড। আচ্ছা, নেক্সট আমরা যে কথা বলতে গেছিলাম, মাপা হোস্টিং স্পেস। মাপা হোস্টিং স্পেস এটা হলো আমাদের হার্ড ডিস্কের যে স্পেসটা, ওরকম কথা। তাই এটা অনলাইনে যারা এই যে সার্ভার আছে তারা অন্য তেমন কিছু করে না, তারা একটা ওরকম সফটওয়্যার ইনস্টল দেয়, সি প্যানেল একটা সফটওয়্যার, সি প্যানেল আবার কিনা তাদের সাথে ইনস্টল দিয়ে কনফিগার, কানেক্টিভিটি কনফিগার নেট করে তাদেরও ওই একটা ল্যাপটপ আছে বা একটা মানে হার্ড ডিস্ক আছে, সেরকম ভালো কনফিগারের সেই হার্ড ডিস্কের পার্টিশন করা, সেইগুলাই বিক্রি করে ওই হার্ড ডিস্কের স্পেস। এখন হার্ড ডিস্কের স্পেস যেরকম মাপা, এই হোস্টিং স্পেসও একইভাবে মাপা। কানেক্ট করে দিলেই সেটা অ্যাজ ইট ইজ হয়ে গেল। হ্যাঁ, সার্ভারে যদি কানেক্ট এর জন্য কানেক্টিভিটি কিনতে হয়, কিনলেই তো আপনি আলোচনা করে করি। আমি যেটা বলতে গেছিলাম, এখানে যে বাইনারি ব্যাপারটা স্পেস বিট এবং বাইট, আর বিটে 1 বাইট, এই 8 মাপার ধরনটা আপনারা কি হবে, অন 2 কত 4 8 16 32 64 আরো যাই অন 28, তারপর কি 256 512। আমার কাছে একটা 32 জিবি মেমরি কার্ড আছে, 32 স্যামসাং ফোন সেট বাই দিয়েছে, আমি 32 পাইছি। মানে আমার কাছে খুব ইয়া লাগে, মানে একটা মানে লাগে কেন যেটা এখন নাই। এই 32 তো কোনো দুইটা না তিনটা গান করে বিষয়, তার মধ্যে মেমরি কার্ড এখনো রেখে দিয়েছে, এরকম একটা বিষয় 32 এমবি। এমবি। আচ্ছা, ভালো একটা বিষয়, হ্যাঁ। এটা বেসিক যে বিষয়টা হ্যাঁ। সেটাকে মিন করতেছে। আচ্ছা, এরপরে আমরা বাড়বে। এখন আমাদের এই মাপার ধরনটার জন্য আমাদের যেটা বুঝতে হবে, কত অফ কত অন, কত অফ কত অন। এই মাপা দিয়েই আমরা কিন্তু যে কোনো ধরনের ফিগার, ডিজিটাল ফিগার বানাইতে পারি। বলেন যে এর ভিতর যে কেমনে বানাবো, একটা ফিগার বলেন না যে এখানে নাই কিন্তু বানাইতে হবে, বলেন, আপনি বলেন একটা ফিগার বলেন যে আমরা রেজাল্ট চাই। 1024 তো এর বাইরে যাওয়া লাগবে, এটা তো একবারে 1024 অন করলেই হবে, মানে এই 512 কম, মানে আমরা 10 20 50 100 এরকম একটা কিছু, মানে 100 বানাইতে চাই আমরা, রেজাল্ট চাই 100, রেজাল্ট চাই কত 100। সবচেয়ে এই 100 যখন করব, 100 অথবা 100 যে কম সেটা অন করতে হবে। প্রথমে কোনটা অন করতে হবে, 100 এর কম 64 এটা অন করতে হবে। তাহলে আমি কত পাইলাম, 64 পাই গেলাম। 64 এর সাথে আর কত যোগ করলে 100 এর কাছাকাছি হয়, 32 যোগ করলে কত হয়, 64 আর 32 কত হয়, 96। তার মানে আমি এটাও অন করতে পারি। আমার এগুলো তো এইতে সরে যায়, তো আমি দেখাই, মানে আগাই দিই, ট্যাব না দিয়ে এরকমই যাওয়া উচিত ছিল। তাহলে এই দুইটা অন করলাম, তাহলে কত বললাম 96। এর লাগে 16 যোগ করলে কি আর 100 তো থাকতেছি না, 16 দিলে তো 100 ভিতর থাকতেছি না, থাকতেছি। তাহলে 16 অফ, 8 যোগ করলে কি আর থাকতেছি না, 4 যোগ করলেই থাকতেছি, তাই তো, এটা অন। এখন এটা সোজা সোজা একটু সিস্টেম করেন, মানে এগুলা কি সব 0 0, তার মানে 0, সরি মানে এই তো নোটপ্যাডে 0 0 অন, 001 অন। হ্যাঁ 0 0 অন অন, এর মানে হলো 100। তার মানে আমরা যে ফিগারই চাই আমরা কিন্তু পাবো। ব্যাপারটাকে বুঝাতে পারছি? এটাই হলো বাইনারি মাপার সিস্টেম, বাইনারি মাপার সিস্টেম। এদিকে সব 100 জন আমরা চাচ্ছি, 100 তে নিলে 11 আসবে, তো সেই ক্ষেত্রে আমার 100 টা কি 128 হবে কি না, 100টা 100ই থাকবে, 100টা 120 থাকে না এই ক্ষেত্রে, বাইনারি ক্ষেত্রে তো 120 থাকে না। না, 100 আপনার স্পেস মাপার ধরন ওইটা 120 যাবে না, সে 100ই নিবে, 100 এমবি নিবে।
100 ফিগারই বাইট বিট ওরকমই নিবে, ঠিক আছে? মানে 100 থেকে 111 এরকম আসবে? না না না, 100ই আসবে, 100ই আসবে। 100ই আসবে। ঠিক আছে, ব্যাপারটা না একটু একটু জটিলতা আছে, আরো ক্লিয়ারলি কাজ করলে আরো ক্লিয়ারলি বোঝা যাবে। অঙ্কের অনেক কিছু মারাত্মক আছে, মারাত্মক একটা বিষয়, একদিনেই সবকিছু পাওয়াটা একটু কঠিন আছে, তবে আলোচনা করলে মানে বুঝতে হবে, চেষ্টা করতে হবে। এই নুরুল আমিন ভাই বুঝতে পারছেন? আচ্ছা, আজান দিতে আছে, আমরা আরেকটু অফ থাকি।